গল্পে স্বল্পে তরুণে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্য ভাণ্ডারে ছোট গল্পের সম্ভার অতুলনীয়। মণিমাণিক্য খচিত সেই সব ছোট গল্প নিয়েই আপনাদের সামনে আমি তরুণ। আজকের গল্প অফিসের ঘড়িটা। রচনা হিমানীশ গোস্বামী। বৃন্দাবন বাবুকে দেখলাম নিজের সিট ছেড়ে আস্তে আস্তে উঠে আমার দিকেই আসছেন। আমি তা দেখে তাড়াতাড়ি দুটো ফাইল খোলাই ছিল, তৃতীয় একটি ফাইল খুলতে লাগলাম। বৃন্দাবন বাবুর ধারণা কেন হয়েছে জানি না যে আমার সাম্প্রতিক মাসিক 3 টাকা মাইনে বেড়েছে তা কেবল মালিককে তেল দিয়ে। আসলে নাকি আমার কোনো যোগ্যতা নেই। বৃন্দাবনবাবু আমাকে সে কথা বলেননি, বলেছেন আমাদের লরি ড্রাইভার বনমালীকে। বনমালী আবার বলেছে সুরেন বেয়ারাকে। সুরেন বেয়ারা একদিন আমার কাছে 8 আনা ধার চাইতে এসে সেটা বলে দিয়েছে। আমি তাই বৃন্দাবনবাবু সম্পর্কে খুব স্বাভাবিকভাবেই একটু বিরক্ত ছিলাম। কিন্তু এদিকে তিনিও কেরানি, আমিও। তিনি খাতা লেখেন, আমি চেক করি। অতএব অনেকের ধারণা আমার পদমর্যাদা তাঁর চাইতে বেশি। যদিও বৃন্দাবনবাবু এই অফিসে গত 15 বছর কাজ করছেন আর আমি এসেছি মাত্র 4 বছর। তাছাড়া দিনের মধ্যে একবার আমার সঙ্গে মালিকের মোলাকাত হয়। মালিক জিজ্ঞেস করেন, সব ঠিক আছে? আমি বলি, ঠিক আছে স্যার। ব্যাস, ওইতেই আমার সম্মান একটু বেশি। তাছাড়া কি কারণে জানি না সম্প্রতি আমার মাইনে বেড়েছে। আর কারুর গত কয়েক বছর একটি পয়সা বাড়েনি। বৃন্দাবনবাবু এগিয়ে এসে আমার পাশে বসলেন। তারপর বললেন, দেখুন, একটা কথা ছিল। আমি বললাম, কি কথা? বৃন্দাবনবাবু বললেন, রোজই বলবো বলবো ভাবি হয়ে উঠছে না। মল্লিকবাবুকে একটা কথা বলতে হবে। মল্লিকবাবুই আমাদের সর্বে সর্বা, আমাদের মালিক। আমি বললাম, কি কথা? যদিও মনে মনে যায়নি, মাইনে বাড়ানোর কোনো কথা শুনলে তাঁর মাথা ধরে, রাত্রে জ্বর হয়। গত বছরের আগের বছর লক্ষণ বেয়ারা অনেক সাহস করে, অনেক কসরত করে বলেছিল তার মাইনে 50 টাকা হওয়াতে তার পক্ষে বড়ই অসুবিধা হচ্ছে। ট্রামে বিনা টিকিটে আসতে হচ্ছে, রোজ অপমান করছে কন্ডাক্টর। এক কন্ডাক্টর হলেও নাকি কথা ছিল। তার উপর পাবলিকেও চায় না যে কেউ বিনা টিকিটে আসুক। এখন একখানা মান্থলি টিকিটের দাম 6 টাকা। সেই টাকাটা যদি তাকে দেওয়া হয় তাহলে, বেশি বলতে হয়নি, ফেটে পড়েছিলেন মল্লিকবাবু। বাবুদের মতো ট্রামে আসা হয় তোমার? বটে, তুমি অফিসে কি এমন করো বাবু যে তোমার ট্রামে আসতে হয়? তুমি কাল থেকে হেঁটে আসবে। আর ফের যদি মাইনে বাড়ানোর কথা বলতে চাও তো অন্য কোনো অফিসে গিয়ে বলবে, এ অফিসে নয়, ডালহৌসি স্কোয়ারে অনেক অফিস আছে, বুঝেছ? লক্ষণ বেয়ারা তার পরদিন থেকে আর আসেনি। কোথায় যে সে বেপাত্তা হয়ে গেল তার কোনো রকম হদিশ কয়েক মাস পাওয়া গেল না। তার ঠিকানায় তার বকেয়া মাইনে 14 টাকা কত আনা পাঠানো হয়েছিল মানি অর্ডার করে, তাও ফেরত এসেছিল। তার ঠিকানায় তাকে পাওয়া যায়নি। কয়েক মাস পরে তাকে একদিন দেখা গেল জেনারেল পোস্ট অফিসের সিঁড়িতে দাঁড়িয়ে চিনেবাদাম খেতে। আমাদের লরি ড্রাইভার বনমালী তাকে দেখে ফেলে। বনমালী এসে যা আমাদের বলেছিল তাতে আমরা ভয়ানক তাজ্জব হয়ে গিয়েছিলাম। লক্ষণ নাকি কোনো এক সাহেবি কোম্পানিতে দারোয়ান হয়ে আছে। তার কাজ রাত্রে জেগে থাকা। মাইনে 150 টাকা। তাছাড়া প্রভিডেন্ট ফান্ড আছে, বোনাস আছে, থাকবার জায়গা দিয়েছে, আর মাসে 10-12 টাকার উপর বকশিস পায়। আমরা সে কথা শুনে অবাক হয়ে গিয়েছিলাম। ওই লক্ষণকে আমরা কত বাজে কথা তুই তুকারি করেছি। পুজোর সময় 8 আনা মাত্র বকশিস দিয়েছি,
আর সমস্ত বছর তাকে দিয়ে মুড়ি, চা, ডাক টিকিট, শশা কিনিয়েছি, আর 1 পয়সার গোলমাল হলে যা তা মন্তব্য করেছি। তখন আমার মাইনে 97 টাকা ছিল বলেই না তা করতে পেরেছি। আর এখন লক্ষণ এখন আমার প্রায় দ্বিগুণ মাইনে পাচ্ছে, বোনাস পাচ্ছে, বাড়ি ভাড়া দিতে হচ্ছে না। লক্ষণের কথা আমাদের মনে হতেই তার চেয়ে আমাদের কত ছোট মনে হয়েছে। এক কথায় চাকরি ছেড়ে দিতে যে পারে তাকে প্রথমে মনে হয়েছিল অবিবেচক, কিন্তু পরে তার উন্নতির কথা শুনে ভেবেছিলাম আমরা কাপুরুষ। লক্ষণ যা করতে পেরেছে, যে ছিল সামান্য বেয়ারা লক্ষণ, আজ সে দারোয়ান, তাও যে সে জায়গার নয়, সাহেব কোম্পানির দারোয়ান। আমি বৃন্দাবন বাবুকে বললাম, কি কথা মল্লিকবাবুকে বলতে হবে? বৃন্দাবন বাবু বললেন, বিশেষ কিছু নয়, মানে রোজ 6টায় ছুটি হয়, আর আমার ট্রেন 6:35। দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেন ধরি কোনো মতে, তা যদি না পারি পরের ট্রেন সেই 8:10। আমি বললাম, আপনি তো জানেন অফিস থেকে 1 মিনিট আগে বেরোনোর উপায় নেই। আপনি তো জানেন এর কি উত্তর, যদি না পোষায় তো চাকরি ছেড়ে দিলেই পারেন। বৃন্দাবনবাবু বললেন, তা জানি, এতদিন অফিসে কাজ করছি, ওটুকু জ্ঞান আমার হয়েছে। আমি কোনোদিন 1 মিনিট আগে বেরোইনি, বেরোতেও চাই না। তবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। বৃন্দাবনবাবু বললেন, ওই অফিসের ঘড়িটা মিনিট আষ্টেক স্লো যায়। স্লো যায়? আমি জিজ্ঞাসা করলাম। বৃন্দাবনবাবু বললেন, আপনি জানেন ওই ঘড়িটা স্লো যায়? আমি বললাম, আমি জানি স্লো যায়, কিন্তু ওটাকে ঠিক করার মতো উপায় আমার জানা নেই। আপনি নিশ্চয়ই জানেন মল্লিকবাবুর শালার দোকান থেকে ঘড়িটা কেনা হয়েছে। সে ঘড়ি স্লো যায় এমন কথা আমার পক্ষে বলা সম্ভব নয়। বৃন্দাবনবাবু বললেন, কেন সম্ভব নয়? মানে ঘড়ি স্লো যাচ্ছে এটা তো ঠিক। আমি বললাম, আমার ঘড়ি নেই। একটা ঘড়ি ছিল, সেটা 2 বছর আগে বাঁধা দিয়েছিলাম 40 টাকায়, এখনো ছাড়িয়ে আনতে পারিনি, আর পারবও না বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম। তারপর বললাম, আরে আমার তো কোনো অসুবিধা হচ্ছে না, আপনার অসুবিধা হচ্ছে, আপনি বলুন না। বৃন্দাবনবাবু আমার কথা শুনে একেবারে দমে গেলেন। বললেন, আমরা তো তার সঙ্গে কালে ভদ্রে কথা বলার সুযোগ পাই, তাও কোনো কিছু ভুলচুক হলে তিনি ডেকে পাঠান, আর বলির পাঁঠার মতো তাঁর কাছে যাই। তখন কি আর ঘড়ির কথা বলা যায়? আমি বললাম, আপনি একটা নোট পাঠান না কেন? বৃন্দাবনবাবু বললেন, দেখুন, নোট পাঠানোর কথা আমার মনে হয়নি তা নয়, কিন্তু কথাটা হচ্ছে কি জানেন, আমাকে ডেকে যদি বলেন কে বলেছে ঘড়ি স্লো যায়, তখন? আমি বললাম, তখন বলবেন ঘড়ি স্লো যাচ্ছে তার প্রমাণ তো আপনি করতে পারবেন। পারবেন না? টেলিফোন কোম্পানিতে জিজ্ঞেস করলেই ঠিক সময় বলে দেয়, অটোমেটিক্যালি একটি মেয়ে বলতে থাকে সঠিক সময়। আপনি বলবেন আপনার অসুবিধা হচ্ছে। বৃন্দাবনবাবু বললেন, কেবল আমার তো অসুবিধে হচ্ছে না, আমি আমার বাড়ি ফেরবার আগে 2 জায়গায় টিউশনি করি। দেরি করে গেলে আমার একটি ছাত্রের বাড়িতে যাওয়া হয় না। তাছাড়া বিরিঞ্চিবাবু, বিনয় হাজরা, তারাপদ কুণ্ডু, এদেরও অসুবিধে হয়, তাদেরও নানা কাজকর্ম থাকে। আমি বললাম, বেশ তো, সকলে মিলে একটা অ্যাপ্লিকেশন করুন, আমি সেটা বেয়ারাকে দিয়ে পাঠিয়ে দেব। বৃন্দাবনবাবু বললেন, আপনি বললে? আমি বললাম, মাফ করবেন, আমি বলতে পারবো না। সবে 3 টাকা ইনক্রিমেন্ট হয়েছে, এ সময় কোনো ঝামেলায় আমি যেতে চাই না। বৃন্দাবনবাবু কি ভাবতে ভাবতে গিয়ে নিজের চেয়ারে বসলেন। আমি ঘড়িটার দিকে তাকালাম। ঘড়িটা চলছে। ফাস্ট কি স্লো বুঝলাম না, কারণ আমার ঘড়ি নেই। ঘড়ি বিনয় হাজরার আছে কেবল, সে বিয়ের সময় পেয়েছিল বছর 2 আগে। তার ঘড়ির সঙ্গে হয়তো এ ঘড়ি মেলে না, কিন্তু তাই বলে অফিসের ঘড়ি স্লো হবে কেন? যত সব। আমি ফাইলগুলো দেখতে লাগলাম।
1000 বস্তা ছেঁড়া কাপড়ের অর্ডার পাওয়া গেছে কাগজ কল থেকে। তাড়াতাড়ি জোগাড়ের ব্যবস্থা করতে হবে। আমাদের কোম্পানির অনেক ব্যবসার মধ্যে এইটে একটি কাগজের কলে ছেঁড়া কাপড় সাপ্লাই দেওয়া। এসব সংগ্রহের জন্য লোক আছে, তাদের কাছে খবর পাঠাতে হবে। বিকেল 6টা হতেই অফিস থেকে বেরোলাম। এর মধ্যে মল্লিকবাবুর কাছে গিয়েছিলাম একবার, কিন্তু ঘড়ি সম্পর্কে আর কোনো কথা তুলতে পারলাম না। একবার ইচ্ছে হয়েছিল কথাটা পাড়ার, কিন্তু মল্লিকবাবুর মেজাজটা বোঝা গেল না। খুব সম্ভবত তিনি খুশ মেজাজে ছিলেন, কেননা তিনি একবার দুবার শীষ দিয়ে সুর ভেজেছিলেন। কিন্তু তাকে কাগজের উপর মানুষের মুখ আঁকতে দেখে আর সেই মানুষটাকে পেন্সিল দিয়ে বিকৃত করতে দেখে মনে হচ্ছিল তার মেজাজটা তেমন ঠিক নেই। এটা সবাই এখন জানে যে তিনি যখন মানুষের মুখ আঁকেন তখন তার মেজাজ ভালো থাকে না বলেই আঁকেন, আর যখন তিনি সেই মুখকে পেন্সিল দিয়ে বিকৃত করেন, চোখ কানা করেন, কান কপাল দাঁত কালো করেন, তাহলে বুঝতে হবে তার মনে ঝড় বইছে। অতএব কিছু বুঝতে পারলাম না, তাই ঘড়ির কথাটা পাড়ি পাড়ি করেও পারতে পারলাম না। যদিও বৃন্দাবনবাবুকে আমি আমল দিইনি, তবু অফিস থেকে বেরিয়ে আমার মনে হলো সত্যি তো অফিসের ঘড়িটা ফাস্ট না স্লো কি করে বার করা যায়। টেলিফোন করে জানা যায় না তা নয়, কিন্তু প্রত্যেকটি টেলিফোন কলের হিসেব রাখতে হয়। সেখানে লিখতে হয় কাকে টেলিফোন করা হলো, কে করলো, অফিসিয়াল কিনা। অফিসিয়াল না হলে অবশ্যই রক্ষা নেই, কারণ অফিসে লিখিত একটি নোটিশ এখনও টাঙানো রয়েছে যে অফিসের টেলিফোনটি রয়েছে অফিসের কাজে ব্যবহার করার জন্য। দুপুরে 8 ঘন্টা ছুটি থাকে। যদি কারোর টেলিফোন করার প্রয়োজন থাকে তাহলে ওই সময় পোস্ট অফিসে গিয়ে ফোন করুন। অবশ্য ঠিক মতো দেখতে গেলে অফিসের ঘড়িটা ঠিক আছে কিনা দেখবার জন্য ফোন করা অফিসের কাজ হিসেবেই ধরতে হয়। কিন্তু আমরা বললেই তো হবে না। যদি মল্লিকবাবু বলেন সেটা অফিসের কাজের অঙ্গ নয়, তাহলে এইসব ভাবতে ভাবতে যাচ্ছি, এমন সময় আমার পাশে আমাদের অফিসের ড্রাইভারকে দেখতে পেলাম। সেও আমার কাছে এসে বলল, স্যার শুনুন। আমি অকস্মাৎ বনমালীর কথা শুনে থমকে দাঁড়ালাম। বললাম, কি খবর বনমালী? বনমালী বলল, শুনুন স্যার, একটা কথা আছে। আমি বললাম, কি কথা? বনমালী বলল, বৃন্দাবনবাবু আপনার সম্পর্কে যা দু একটা কথা বলেছেন তা স্যার খুব খারাপ। আমি অবাক হলাম। বললাম, বৃন্দাবনবাবু আমার নামে খারাপ কথা বলেছেন? বলেছেন স্যার, বনমালী বলল। আমার রাগ হলো, বনমালীর উপরেই রাগ হলো। বললাম, তিনি কি বলেছেন না বলেছেন তা আমার কাছে বলছো কেন? আমি শুনতে চাই না। বনমালী বলল, ভালো ভেবে বলতে এলাম, উল্টো বুঝলেন স্যার। আমি বললাম, এর কথা ওকে, তার কথা আমাকে, এরকম বলা ঠিক নয়। বনমালী সায় দিয়ে বলল, মোটেই ঠিক নয় স্যার, কিন্তু আপনি নাকি মল্লিকবাবুর পা চাটেন। স্যার এমন কথা সে বলেছে আমি শুনে আর ঠিক থাকতে পারিনি। আমি অবশ্য ওকে কিছু বলিনি, কিন্তু ইচ্ছে হয়েছিল একবার বলতে। স্যার আমাদের অফিসের ঘড়ি নাকি 8 মিনিট স্লো যায়, তাই সেটাকে নাকি তিনি ফাস্ট করার কথা আপনাকে বলেছিলেন মল্লিকবাবুকে বলতে, আর আপনি নাকি তাকে তাড়িয়ে দিয়েছেন। আমি বললাম, তুমি কি বলো? বনমালী বলল, আমি বলি কি স্যার, যদি ঘড়ি স্লোই যায় তাহলে আপনি কখনোই তাড়িয়ে দিতে পারেন না বৃন্দাবনবাবুকে। আমি বললাম, তবেই বোঝো। ঘড়িটা আসলে স্লো কি ফাস্ট তাই বুঝবার মতো ব্যবস্থা নেই, তা আমি বলতে যাবো কেমন করে? তবে হ্যাঁ, যদি সত্যি সত্যি ঘড়িটা স্লো যায় তাহলে নিশ্চয়ই সেটাকে ঠিক করতে হবে, মানে ঠিক করা উচিত। বনমালী বলল, দেখুন স্যার, আপনার নামে কেউ কিছু বলবে এ আমার সহ্য হয় না। যদি ঘড়িটা ঠিক থাকে তো ভালো, আর যদি না থাকে তো আপনি নিশ্চয়ই তার ব্যবস্থা করবেন মল্লিকবাবুকে বলে। আপনি স্যার উচিত বক্তা, আমার জানা আছে। আসলে ব্যাপার কি জানেন, ওই বৃন্দাবনবাবুর মাথায় কিছু গোলমাল আছে। আমি বললাম, মাথায় গোলমাল আছে? বনমালী বলল, হ্যাঁ স্যার আছে। বাড়ি ফিরবার সময় তিনি একা একা পথ চলেন আর বক বক করেন।
কত কিছু বলেন তার ঠিক নেই। একদিন তিনি স্যার পথ চলতে চলতে ইংরাজিতে বক্তৃতা দিচ্ছিলেন। তাছাড়া ঘড়িতে 8 মিনিট বাড়লেই বাকি, কমলেই বাকি। আমরা গরিব মানুষ, এই রাত্রে যাব, খাবো আর শোবো। পরদিন অফিসে যেতেই সুরেন বেয়ারা আমাকে সেলাম করলো। তারপর বলল, সেলাম স্যার। স্যার, আজ আপনি নাকি বলবেন? কি? সুরেন বলল, বনমালী বলছিল আপনি নাকি ঘড়ির ব্যবস্থা আজ করবেন। ঘড়ির ব্যবস্থা? সুরেন বলল, আগে হ্যাঁ স্যার, ওটা 8 মিনিট স্লো যাচ্ছিল। কিন্তু স্যার একটা কথা বলি স্যার, ঘড়ি স্লো একটু যাওয়া ভালো। আমি বললাম, কেন? সুরেন বলল, স্যার সকালবেলায় আসতে দেরি হয়, ওই সময় যদি খানিক সময় হাতে পাওয়া যায় তাহলে ভালো হয়। আমি বললাম, যাও, তোমাকে আর বক্তৃতা দিতে হবে না, আমার জন্য 2 পয়সালা 2টো পান নিয়ে এসো। আগে হ্যাঁ স্যার। বলে সুরেন চলে গেল। আমি আমার জায়গায় গিয়ে বসলাম। আমাদের ঘড়িতে তখন 10টা বাজতে 5। আর 2 মিনিটের মধ্যে ঘরের 26খানা চেয়ার ভরে গেল। প্রত্যেকে কাজ শুরু করলো। 6 জন টাইপিস্ট চিঠি আর স্টেটমেন্ট টাইপ করতে শুরু করলো। কেউ লেজার, কেউ ক্যাশ মেমো, কেউ ভাউচার নিয়ে বসে গেল দৈনন্দিন কাজে। ক্যাশিয়ার তার সিন্দুক খুলে একটু উদাসভাবে বসে রইল। খানিক পরে বিনয় হাজরা একটা ফাইল নিয়ে আমার কাছে এলেন। এসে বেশ জোরে বললেন, এই চিঠিটা ড্রাফট একটা করেছি, একটু দেখে দেবেন? বলেই ফিসফিস করে বললেন, ড্রাফট বাজে কথা, শুনলাম আপনি নাকি ঘড়ি ঠিক করবার ব্যবস্থা করেছেন। আমি বললাম, হ্যাঁ করব, তাছাড়া ও এমন কি একটা কুরুক্ষেত্র ব্যাপার যে তা নিয়ে চারিদিকে এমন গুজগুজ ফিসফিস চলছে? হ্যাঁ। বিনয় হাজরা বললেন, দেখুন ওই ঘড়ি স্লো যায় তা আমি জানি, আর অফিস ঘড়িদের স্লো যাওয়াই উচিত। আমি বললাম, অফিস ঘড়িদের স্লো যাওয়া উচিত কে বলেছে আপনাকে? ঠিক এই কথাটা বলবার ইচ্ছে আমার ছিল না, কিন্তু হঠাৎ বলে ফেললাম। বিনয় হাজরা বললেন, কেউ বলেনি, কিন্তু স্লো থাকলে অফিসে ঠিক মতো হাজিরা দেওয়া যায়। বুঝতেই তো পারছেন চাকরির মর্মটি, 1 মিনিট দেরি হলে খাতা চলে যায়, এতে আমরা মিনিট টাস্টেক পাচ্ছি অতিরিক্ত। আমি বললাম, ঘড়ি ঠিক করতে হবে, ফার্স্ট যাক তো যাক, ঘড়ি ঠিক করতে হবে। তাতে লোকের অসুবিধে বাড়লো কি কমলো তা দেখবার উপায় নেই। কিন্তু আমি ভেবে দেখেছি অফিসে 2 দল লোক রয়েছেন। এক দল বলছেন ঘড়ি যেভাবে চলছে সেভাবেই চলুক, আর এক দল বলছেন ঘড়ি সঠিক চলুন। এখন আমি চাই একটা পিটিশন। বিনয় হাজরা বললেন, পিটিশন আপনাকে করব কেন? আমি তৎক্ষণাৎ সংশোধন করে বললাম, আমায় করবেন কেন? আমাকে পিটিশনটা দেবেন, আমি সেটা মল্লিকবাবুকে প্লেস করব। কথাটা তৎক্ষণাৎ অফিসময় ছড়িয়ে পড়ল। চারিদিকে চাপা উত্তেজনা। টাইপিস্টকে দিয়ে টাইপ করানো হলো একটা পিটিশন। তারপর সেটা সই হবার জন্যে ঘুরতে লাগলো। সে পিটিশনের মর্ম এই যে, ঘড়িটি ফাস্ট যাচ্ছে কি স্লো যাচ্ছে জানি না, যদি ফাস্ট কিংবা স্লো যায় তাহলে সেটাকে অবিলম্বে ঠিক করার বিশেষ প্রয়োজন। ড্রাফট আমি করলাম, আর কেউ নাকি তেমন ড্রাফট করতে পারে না। শেষ পর্যন্ত যখন ঘুরে এলো আবেদনপত্রখানা, সেখানে দেখা গেল মাত্র 3টি কি 4টে সই। তার মধ্যে বৃন্দাবন বাবুর সইটাকেও আবিষ্কার করতে পারলাম না। আমি নিজেই বৃন্দাবন বাবুর কাছে গেলাম। গিয়ে বললাম, দেখুন, আবেদন এমন কিছু খারাপ হয়নি, আপনার কথা মতোই ঘড়িটি ঠিক করার কথাই আছে, এর বেশি কিছুই নেই। যদিও উইথ মোস্ট রেসপেক্ট আর ফেথফুল সার্ভেন্ট এ দুটো কথাই বাড়াবাড়ি বলে মনে হয়। যাই হোক, আপনি যদি সই না দেন। সই আমি দেব না, বৃন্দাবন বাবু বললেন। সই দিয়ে শেষে ঝামেলায় পড়ি আর কি। আমি বললাম, ডেমোক্রেটিক দেশে আছেন মশাই, দলে মিলে করি কাজ, ঝামেলা আবার কোথায়? হ্যাঁ, তাছাড়া কাজটা আপনার জন্যই করা হচ্ছে, আপনি যদি শেষ পর্যন্ত বাগড়া দেন। বৃন্দাবন বাবু বললেন, বাগড়া আবার কোথায় হলো মশাই? আমি সব ঘড়ির ফার্স্ট ফ্লোর মধ্যে নেই, কথাটা বলেছিলাম, এখন ফিরিয়ে নিচ্ছি, ঘড়ি জাহান নামে যাক।
ঘড়ি জাহান নামে গেলেই হলো? আমি বোঝাতে চেষ্টা করলাম, এটা ভারতবর্ষ এবং আমাদের ফান্ডামেন্টাল রাইটের মধ্যে এটা পড়ে। বৃন্দাবনবাবু বললেন, চুগলো হয়ে যাক ভারতবর্ষ, আমি ভাই আবেদনের মধ্যে নেই। আমি গজগজ করতে করতে আমার চেয়ারে এসে বসলাম। বললাম, যত সব কাপুরুষ। খানিক পরেই ডাক পড়ল। রোজই এই সময় ডাক পড়ে। আমি আমার ফাইল নিয়ে ধীরে ধীরে পর্দা সরিয়ে মল্লিকবাবুর ঘরে ঢুকি। মল্লিকবাবু আমাকে দেখে বললেন, সালাম, নমস্কার। ব্যাপারটা নতুন। আমাকে তিনি কখনো ভুলেও সেলাম বা নমস্কার করেননি। আমি অবাক হয়ে তাঁর দিকে তাকালাম। তিনি বললেন, বসুন বসুন, এক গ্লাস শরবত দেবো কি? আমি দেতো হাসি হাসলাম। ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। আমি বসতেই তিনি গর্জন করে উঠলেন, বললেন, কদিন হলো আপনার মাইনে বানানো হয়েছে? আমি বললাম, এই মানে সম্প্রতি। অমনি সিংহের 5 পা দেখেছেন? হ্যাঁ, আমি বললাম, ঠিক বুঝতে পারছি না স্যার। কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ, আমার বিরুদ্ধে আন্দোলন করছেন না আপনি? আমি বললাম, আপনাকে কে খবর দিয়েছে জানি না, আমাদের অফিসের ঘড়িটা মিনিট 8 বোধহয় স্লো আছে। বুলেটের মতো আওয়াজ করে মল্লিকবাবু বললেন, আর সেই জন্য ট্রেড ইউনিয়ন করা হচ্ছে? হ্যাঁ? আপনি দেখছি দেশকে শত্রুর হাতে দিয়েও দিতে পারেন। আমি জানি না কেন কখনো যা আমার হয়নি তাই হলো। মল্লিকবাবুর সামনে তার উপর রাগ হলো। বললাম, দেশের শত্রু আমি না, আপনি। আর বলতে হলো না। তিনি চেঁচিয়ে ডাকলেন, বনমালী! হুজুর বলে বনমালী এসে হাজির হলো। গাঙ্গুলি বাবুকে অফিসের বাইরে পাঠিয়ে দাও। বললেন তিনি বনমালীকে। আমাকে বললেন, আপনার যা পাওনা গন্ডা আছে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কাল থেকে আপনি আসবেন না। এ অফিসে ঢুকলে পুলিশ ডাকবো। বনমালী বলল, আসুন হুজুর।